শুভরাত্রি, শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সুন্দরভাবে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। তো লাইভে আসলাম একটুখানি, যদিও রাত 9:30 বাজে, ঘুমের সময় আমার, এবং চোখে ঘুম চলে আসছে। বিছানা রেডি, কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ব। তো তার আগে আপনাদের সাথে একটুখানি লাইভে আর কি নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্যই আসলাম। এখনও কেউ জয়েন করেনি, জয়েন করলে আসলে কথা বলতে ভালো লাগে। আমার কথা শোনা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে কি না, একটু যদি জানতে পারলে বেশি ভালো লাগে। তো আজকে আমি কথা বলবো, আমাকে মেসেঞ্জারে সীমা, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে সীমা? আমাকে একটু জানাবা প্লিজ, তাহলে আমার একটু ভালো হয়। মিতুদি, শুভ নববর্ষ, কেমন আছেন? আচ্ছা, তাহলে তো আমি আসলে আজকে মেসেঞ্জারে আমার অনেক মেসেজ আসে, সবগুলোর উত্তর আমি আসলে দিতে পারি না। আমি খারাপ লাগে আমার যে উত্তরগুলো আমি দিতে পারি না। তো সব কিছু মিলিয়ে আজকে আমি অল্প সময় আপনাদের সাথে একটু কথা বলবো, এই জন্যই আমি আজকে লাইভে আসলাম। আর থ্যাংক ইউ মিতুদি, থ্যাংক ইউ। সালমা হোসেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে যখন এই যে ঘুমটা চলে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ সঙ্গীতা, হ্যাঁ নববর্ষের শুভেচ্ছা রইল। তোমার বাচ্চারা কেমন আছে? এখন তো অনেক বড় হয়ে গেছে। গৌরনদী আসলে আমার বাসায় অবশ্যই আসবা। আচ্ছা, তো এখন 9:30 বাজলেই আসলে আমার রাতের বেলা ঘড়ি দেখার দরকার হয় না, এমন একটা অবস্থা যে ঘুম চলে আসে। তারপরও আজকে একটু দেরি করে 9:30টায় আসলাম, যে কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে থেকে তারপরে আমি ঘুমোতে যাব। তো আমার কাছে অনেক রকম প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে যে সবচেয়ে যে কমন প্রশ্ন আসে সেটা হচ্ছে, আমি যখন কোনো খাবারের রেসিপি দেখাই, তো আমার খাবারের রেসিপির মধ্যে রাগি এবং জোয়ার, তারপর হচ্ছে কিনোয়া, বাকুইট, এই শব্দগুলো থাকে। তো সাধারণত অনেকেই এই শব্দগুলোর সাথে পরিচিত না। আর হচ্ছে এই জন্য কোথা থেকে নেই, আমি কোথা থেকে নেই, কিভাবে খাই, এগুলোর গুণাগুণ, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে। তা আমি এটা নিয়ে একটুখানি কথা বলবো। তার আগে আসলে বাংলা নববর্ষ নিয়ে একটুখানি কথা বলবো, যে বাংলা নববর্ষ। খাদিজা, হ্যাঁ দিদিমণি, শুভরাত্রি। শুভরাত্রি ভাবি, আপনাদের তো ঘুমের সময় হয়ে গেছে, আমারও একটুখানি কথা বলে আমি লাইভ থেকে বের হয়ে যাব। সপুদি, থ্যাংক ইউ, শুভ নববর্ষ। তো আসলে পহেলা বৈশাখ হচ্ছে, আমরা এটা নিয়ে বেশ বর্তমানে খুব একটা দেশের মধ্যে আলোড়ন, যেটা হিন্দুদের অনুষ্ঠান। মঙ্গলটা হিন্দু শব্দ, আমিও একজন হিন্দু, তো আমার আসলে হাসিও পায়, কষ্টও লাগে। কিন্তু কথাটা তো আসলে আমরা যারা একটু পড়াশোনা করছি সবাই জানি, আর যারা পড়াশোনা না করছি, এখন তো মোবাইল সবার হাতে, একটু গুগল করলেই কিন্তু দেখা যায় যে বাংলা নববর্ষটার ইতিহাস দেখলেই কিন্তু বোঝা যায় যেটা হিন্দুদের কোনো অনুষ্ঠান নয়। জালাল ভাই, এখনই ঘুমাতে যাবো? হ্যাঁ জালাল ভাই, গুড নাইট। চলে যান জামাল ভাই, আমি একটু সময় পরে যাব আজকে। তারপর রিনাদি, থ্যাংক ইউ। তো হচ্ছে এটা সম্রাট বাবরের সময় থেকে কিন্তু আমাদের এই উপমহাদেশে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ পালন করা হয়। তো বাবর, তো সম্রাট বাবরের ইতিহাস যারা পড়ছেন, বা আমরা যারা ইতিহাস পড়ি নাই, আমরাও কিন্তু জানি যে বাবর অবশ্যই একজন মুসলিম সম্রাট ছিলেন, এবং মুসলিম ধর্মের অনুসারী ছিলেন, এবং এই ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন, এবং তার অনেক 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 ঘটনা আছে। তো তিনি হচ্ছে জাস্ট আমাদের যে জমিদার প্রথা ছিল তখন, যে খাজনা তোলার সুবিধার্থে এই বাংলা নববর্ষটা পালন করেন। সেখান থেকে আর আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্যের মধ্যে চলে আসছে। আমরা হিন্দু ধর্মের যে ঐতিহ্য, তারা হচ্ছে এটাকে সহজভাবে নিয়ে তাদের ধর্মের মধ্যে আচার হিসেবে
পালন করে, তাহলে এটা আমি জানি না কেন যে হিন্দুদের অনুষ্ঠান হয়, এটা আসলে বাঙালির অনুষ্ঠান। আর ঢাকায় বা হচ্ছে বাংলাদেশে যে ইতিহাস যে কবে থেকে পালন করা হয়, এটাও কিন্তু মুসলিম যে মানে পুরান ঢাকার যে মুসলিম শব্দটা হচ্ছে মাহি ফরাস। হ্যাঁ, মাহি ফরাস যে একটা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, মাহি ফরাস সম্প্রদায়, তাদের দিদিমণি শেয়ার করেছি। থ্যাংক ইউ খাদিজাপা ভাবি, থ্যাংক ইউ। আপনারা দুইজনেই চমৎকার দুইজন লোক, জানি না কখনো দেখা হবে কি না, খুব ভালো লাগবে তখন। তো হচ্ছে মাহি ফরাস সম্প্রদায়, তাদের হাত ধরে কিন্তু আমাদের এই বাংলাদেশে ঢাকায় মানে এই বাংলাদেশে পয়লা বৈশাখ আমরা শুরু করেছি। তাহলে এটা মোটেই হিন্দুদের অনুষ্ঠান নয়, এটা মোটেই মুসলিমদের অনুষ্ঠান নয়, এটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই বলি না কেন, এটা বাঙালির উৎসব। এবং আমরা এখনও সাধারণ বাঙালিরা কিন্তু এটা ওইভাবেই পালন করি। এবং আমাদের এখানে মেলা হয়। আজকে আমরা স্কুলে খুব সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা সেজে আসছে, আমাদের হেড স্যার সেখানে হচ্ছে বাসি বাচ্চাদের গিফট করছে, ওদের জন্য একটু মিষ্টি মুখ করানো হয়েছে। এটা খুব চমৎকারভাবে আমরা আজকে পয়লা বৈশাখটা উদযাপন করছি। তারপর শেষে আবার থেকে প্রশাসন, গণদী প্রশাসন থেকে একটা অনুষ্ঠানের চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করছে। হিসাম বাবু, দিদিমণি আমি আছি, শুভ নববর্ষ, শুভ নববর্ষ আপামণি, থ্যাংক ইউ। হ্যাঁ ইসমাইল হোসেন, হ্যাঁ হ্যাঁ ঘুমানোর টাইম আমি জানি ইসমাইল ভাই, আমি একটু পরে ঘুমাবো আজকে, আপনি ঘুমাতে যান। গুড নাইট, গুড নাইট। আমি একটু পরেই চলে যাব, আজকে একটু দেরি করেই আসলাম ইচ্ছা করেই। আচ্ছা, তারপর হচ্ছে দিদি নমস্কার, কেমন আছেন? শুভ নববর্ষ। হ্যাঁ শুভ নববর্ষ বৌদি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। পুতুল কেমন আছিস? তো হচ্ছে কি বলছিলাম, যে এটা হচ্ছে আমাদের একটা প্রাণের উৎসব। তো আমি আমার যে জেকে লাইফস্টাইল পালন করি বা হেলদি লাইফস্টাইল পালন করি, মিতালি বৌদি, হ্যাঁ তিতিরকে অনেক অনেক আদর ও ভালোবাসা। তিতিরকে বলবো, তিতির খুব খুশি হবে। তিতির তো পুনামি দিদির অনুষ্ঠান পুরাটা পুরো বসে বসে দেখছে। হানিফা ভাই থ্যাংক ইউ, কেমন আছেন? আপনাদের অনেক কথাই আমার মনে পড়ে। আচ্ছা যাই হোক, আমি বলতেছিলাম যে ও আজকে অনুষ্ঠান, হ্যাঁ তিতিরের অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, সেটা আমি ওখানে ছিলাম। বেশ ভালো একটা পরিচ্ছন্ন অনুষ্ঠান। সেখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু সারাদিন ঘোরাফেরা, মানে সারাদিন ঘোরাফেরার মধ্যেই ছিলাম। তবে কিন্তু আজকে নববর্ষের দিনে আমরা কিন্তু অল্প একটু বাজে খাবার বলি আর প্রসেস ফুড বলি একটু খেয়েছি, সেটা হচ্ছে মিষ্টি। হ্যাঁ, যেহেতু পয়লা বৈশাখ আমরা একটু মিষ্টি উপভোগ করেছি। বাসায় নিয়ে আসিনি মোটেই, কারণ আমার বাসায় কোনো প্রসেস ফুড বা খারাপ ফুড আমি একদম অ্যালাউ করি না। আজকে পয়লা বৈশাখ সবাই মিলে একটু বেড়াতে গেছি, একটু খাওয়াই যায় অল্প একটু, সেজন্য আমরা ওই দোকান থেকেই একটুখানি মিষ্টি খেয়ে চলে আসছি। এবং আমাদের এখানে একটা বাজার আছে গৈলা বাজার, যারা চেনে তারা তো জানেনি যে ওখানের মিষ্টিটা বেশ ভালো, আমার কাছে ভালো লাগে। তো অনেক দিন পর ওখান থেকে একটুখানি মিষ্টি খেয়ে আসছি এই। আর এখন আমি যেটা বলবো, আমার মেসেঞ্জারে এত এত মেসেজ আসে, আমি সবগুলোর উত্তর দিতে পারি না। তো আমি সেগুলো কিছুটা নিয়ে একটু কথা বলি। যেমন অনেকে আমার কাছে ডায়াবেটিক্সের চার্ট চান। আসলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আমি কিন্তু ডাক্তার নই একদমই, আমি একজন কৃষিবিদ। তার মধ্যে কৃষিও ভুলে গেছি, এখন প্রাইমারি স্কুলের শিক্ষক। তো আমি শুধুমাত্র ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করি, ওনার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করি। এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখতে দেখতে আমি স্যারের মাধ্যমেই ডাক্তার মুজিবুর রহমান স্যারকে পেয়েছি, ডাক্তার মুজিবুল হক স্যারকে পেয়েছি, আর পেয়েছি কৃষি পরম্পরার রহমত শহীদুল্লাহ ভাইকে। তো এই যে এই মানুষগুলো এত এত ভালো এবং এত চমৎকার মানুষ, আচ্ছা এত চমৎকার মানুষ যে ওনাদের ভিডিওগুলো আমি নিয়মিত দেখি। তবে সবচেয়ে বেশি দিকে সময় পাই না, তো সবচেয়ে বেশি থাকি জাহাঙ্গীর কবির স্যারের। খাদিজাপা আমাদের বাসায় আসেন, তারপর দিদিমণির বাসায় বেড়াতে, হ্যাঁ আসেন, হ্যাঁ একটা পিকনিক হয়ে যাবে, হিসামবাবু একটা পিকনিক হয়ে যাবে। হাবিবুল্লাহ বেলালি ভাই শুভ নববর্ষ।
আচ্ছা, তারপর হচ্ছে যেটা বলছিলাম, তো আমি একজন সাধারণ মানুষ, আমি ডায়াবেটিসের চার্ট মোটেই দিতে পারি না। তবে হ্যাঁ, স্যারের ভিডিও দেখে পালন করলে আপনারা সুস্থ হয়ে যাবেন। আমার কাছাকাছি যারা আছে তাদেরকে আমি একটু স্যারের ভিডিও যারা দেখে বুঝতে পারে না তাদেরকে একটু আমি সাহায্য করি মাত্র, এটা হচ্ছে মেন কথা। ইন্দ্রাণী কেমন আছো? অনেক মিস করছো, অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ হ্যাঁ হাবিবুল্লাহ ভাই, আমি দেখলাম তো আপনি চলে আসছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা দুজন আমার খুব প্রিয় প্রিয় মানুষ, খুবই প্রিয় মানুষ আপনারা দুজন। শুভ নববর্ষ তোমা। আচ্ছা, তাহলে ডায়াবেটিক্সের চার্ট বলতে আসলে কোনো চার্ট নাই, স্যারের ভিডিওগুলো আপনারা দেখবেন। তবে হ্যাঁ, ডায়াবেটিক্স আমি এক হচ্ছে আমার এক কি বলবো, আমার এক মানে খুব পরিচিত একজন, তার অনেক ডায়াবেটিস এবং বয়স্ক লোক, সে নিয়মিত ইনসুলিন নেয়। হিমেল ভাই, থ্যাংক ইউ হিমেল ভাই দেখার জন্য। তো হচ্ছে উনি আমাকে বলতেছে যে মা আমার আর ইনসুলিন নিতে ইচ্ছা করে না, এবং সে দেখাচ্ছে তার পেটের চামড়াটা কেমন, মানে আর ইঞ্জেকশন পুশ করতে ইচ্ছা করে না। তখন ওনাকে আমি সহজভাবে বললাম, এবং উনি এমন একজন মানুষ যে উনি স্যারের ওখানে গিয়ে ডাক্তার দেখাবেন সেটাও পারবেন না। সাদিয়া সিদ্দিকা, হ্যাঁ ভালো আছি, কেমন আছেন? পম্পিদি, কান্তা দাস পম্পি, থ্যাংক ইউ। লাভলি কবিরাজ, থ্যাংক ইউ। তো হচ্ছে উনি আমাকে মানে উনি যেতে পারবেন না, ওনার সেটা সম্ভব না ওনার পক্ষে। সাদিয়া সিদ্দিকা, শুভ নববর্ষ, থ্যাংক ইউ। ভালো আছি, আপনি কেমন আছেন? তো ওনাকে আমি সহজ ভাষায় বললাম যে আপনি কী কী ওষুধ খান আমাকে একটু দেখান। দেখলাম, এবং ওষুধের প্রিপারেশন আমি তো সব বুঝি না, তো আমি গুগল করে একটু দেখে টেকে তারপর হচ্ছে আয়ান পিপিকে দেখছে, থ্যাংক ইউ আয়ান, শুভ নববর্ষ সোনা। তারপর হচ্ছে ওগুলো দেখে শুধু ওনার প্রেশারের ওষুধ এবং ডায়াবেটিক্সের একটা ওষুধ রেখে আমি বললাম যে আপনি সব ওষুধ বাদ দিয়ে আমি নিয়মগুলো বললাম যে ভাত খাবেন, এবং উনি ছিলেন একজন নিরামিষভোজী। তো ওনাকে জাস্ট সুগারি খাবারগুলো বাদ দিয়ে বাদাম এরকম খাবার টাবার দিলাম, এবং উনি আমার কথা মতো চলতে লাগলেন, এবং ওনার কিন্তু ইনসুলিন বাদ দিয়ে দিছে, এবং ওনার এখন সুগার থাকতেছে হচ্ছে মাত্র 6, 7, 8 এরকম। এবং নিজে এসেই বলে যে আমি যেদিন একটু ভাত খাই সেদিন আমার একটু বেড়ে যায়। উনি নিজেই এখন নিজেরটা বুঝে গেছে, এখন কন্ট্রোল করতে পারে। যদিও উনি ওনার মানে কোনো টেস্ট করা হয়নি, কারণ আসলে সবার পক্ষে তো স্যারের ওখানে গিয়ে টেস্ট করা সম্ভব হয় না, তাই না? তো আমি বলবো যে অবশ্যই যারা জটিল রোগী বা যাদের ইনসুলিন নিতে চাচ্ছেন এবং যাদের একটু সামর্থ্য আছে, তারা অবশ্যই স্যারের ওখানে, জাহাঙ্গীর কবির স্যারের ওখানে যাবেন। ওখানে গিয়ে আপনারা হচ্ছে টেস্ট করাবেন। টেস্টগুলো করালে, এবং ওখানে যে ডাক্তার এবং পুষ্টিবিদ আছে চমৎকার, আমি কি বলবো, এত চমৎকার ব্যবহার, এত চমৎকার সেবা। আমি জানি না বাংলাদেশ কেন, আমি তো বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে শুধু আমি একটু চিকিৎসা নিয়েছি, অন্য কোথাও যাইনি। তো হচ্ছে যার কারণে আমি জানি না এত সুন্দর চিকিৎসা ইন্ডিয়াতে আমি দেখিনি, আর কোথাও আছে কি না। একদম আপনি ভিতরে ঢোকার সাথে সাথে, স্যারের ওখানে ঢোকার সাথে সাথে জুতা যে রাখবেন ছেলেটার কাছ থেকে, সেই ছেলেটা এত সুন্দর করে হাসি দিয়ে রিসিভ করবে, এবং ডাক্তার, নিউট্রিশনিস্ট সবাই। তো আপনাদের সবাইকে অনুরোধ করব, যাদের হচ্ছে সমস্যা ডায়াবেটিক্সের অনেক বেশি সমস্যা, তারা স্যারের ওখানে যাবেন, টেস্ট করাবেন, তারপর সেই অনুযায়ী চললে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। আর হচ্ছে আরও কিছু কমন প্রশ্ন আসে যে বুলেট কপি কখন খাওয়া ভালো। হ্যাঁ, আমি যেটা করি, বুলেট কপি আমি না, সবারই দুপুর 12টার পর আসলে বুলেট কপি খাওয়া উচিত নয়। কারণ হচ্ছে বুলেট কফিটা তো খুবই কফি না, কফিটা তো আমাদের একটা ব্রেনে ক্যাফেইন সৃষ্টি করে, বা হচ্ছে আমাদের ঘুমের সমস্যা করতে পারে। যাদের ঘুমের সমস্যা করে না তারা যখন খুশি তখন এনজয় করতে পারেন, কিন্তু আমি যেমন দুপুর 12টার পর যদি বুলেট কফি নেই, আমার রাতে ঘুমাতে একটু সমস্যা হয়, আমি খাই না। এবং যাদের ঘুমের সমস্যা আছে তারা অবশ্যই দুপুর 12টার পর বুলেট কফি খাবেন না। আর একটা প্রশ্ন আসে যে বুলেট কফির সাথে বা কতক্ষণ পর আমি অন্য খাবার খাবো। বুলেট কফিটা হচ্ছে এমন একটা খাবার যেটাতে হচ্ছে ঘি থাকে, তারপর হচ্ছে কোকোনাট অয়েল থাকে, কফি থাকে, তার সাথে সমীর শাহ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ সমীর, কেমন আছো? তারপর হচ্ছে ওখানে আমি যেমন একটু কোকো পাউডার দেই, অনেক সময় একটু মাকা পাউডার দেই, অনেক সময় একটু ওয়ানোপ্রো মাছও দেই। তো এটা দেওয়ার পর একটা অনেক এনার্জেটিক একটা ড্রিঙ্কস হয়।
তো আবার তিতিরকে যখন দিই ওটাতে শুধুমাত্র কোকো পাউডার একটু বেশি দিয়ে দিই। তো একটা বুলেট কপি এবং একটু কাজু খেলে কিন্তু আপনার দুপুর পর্যন্ত খিদাই লাগবে না, তো কিভাবে খাবেন? আর তারপর যদি জোর করে খেতে চান তাহলে তো সেটা শরীরের জন্য ভালো হবে না। সেজন্য আমি বলবো যে আপনারা বুলেট কপিটা খাওয়ার পর একটা মিল হিসাবেই নেওয়া যায়। বুলেট কপিটা কিন্তু একদমই একটা মিল হিসাবে নেওয়া যায়। যেমন আমি একটু উদাহরণগুলো আমাকে দিয়েই দেই যে আজকে আমরা ভোরে বের হয়ে গেছি, আমি স্কুলে গেছি, আমার মেয়ে তিতির হচ্ছে উপজেলায় গেছে, ওর অনুষ্ঠান ছিল, ওকে ওর বাবা নিয়ে গেছে। তো ও যে আমরা সবাই দীর্ঘক্ষণ বাইরে থাকবো এবং ওই সকাল 9টায় আসলে আমাদের ভারী খাবার খাওয়ার একদমই অভ্যাস নেই। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সকালে একদম ভোরে উঠে লেবুর রস, তিতিরকে তো বেকিং সোডা দেইনি, আমরা বড়রা বেকিং সোডা দিয়ে খেয়েছি আর তিতিরকে এমনি লেবুর রস দিয়েছি। তারপর হচ্ছে গ্রিন জুস খেয়েছি। গ্রিন জুস খাওয়ার পর যেটা হচ্ছে গ্রিন জুস খাওয়ার পর পারজান ভুয়া নির্ভী, সরি আমি নামটা পড়তে পারছি না, ক্ষমা চাচ্ছি। আপনি কি ওজন কমাচ্ছেন? না, আমি ওজন কমাচ্ছি না, আমি এখন ওজন বাড়ানোর চেষ্টায় আছি আর কি, ওজন কমাচ্ছি না। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে তো আমরা যেটা করছি সকালে একটু কাজু এবং কফি খেয়ে চলে গেছি, বাইরে চলে গেছি। তারপর একদম দুপুরের মিল নিছি। সকালে কিন্তু কফি মানে ভালো সলিড খাবার যেটা সেটা হচ্ছে কফি। তো কফিটা হচ্ছে হিসামবাবু সন্ধ্যার পরেও কফি খাই, বুলেট খাই, ঘুম আসে। হ্যাঁ, আপনার যদি ঘুমের ব্যাঘাত না হয় তাহলে অবশ্যই আপনি যখন ইচ্ছা তখন এনজয় করতে পারেন, কিন্তু আসলে আমি খাই না। আমি সন্ধ্যায় বা বিকেলে আমি 12টার পর বুলেট কফি খাই না। আমি যেদিন সময় পাই সকালেই খাই, না হলে নাই, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে বুলেট কফি। আর একটা প্রশ্ন আসে, কাউনের চাল, জোয়ারের আটা, রাগি কোথায় পাই? আমি এটা আমার মনে হয় সমস্ত এই রাগি, কাউন, জোয়ার এর পোস্টের কমেন্টে আমি দিয়ে দিছি। আমি আসলে যাদের থেকে নেই তারা হচ্ছে বকুলচন্দ্র রয় এবং মুফতি নেসার, এই দুইজনের কাছ থেকে আমি এই প্রোডাক্টগুলো নিই। আগে হচ্ছে রহমত শহীদুল্লাহ ভাইয়ের থেকেও আমি হচ্ছে কাউনের চাল নিয়েছি, কিন্তু এখন উনি দিতে পারেন না, তাই আমি যে উনি বলে দিয়েছেন এদের থেকে নিতে, আমি এখন এনাদের থেকে নিই। যেমন আজকেই তো আমি হচ্ছে এসপিকে পদ্ধতির পেয়ারা নিয়ে আসালাম, 5 কেজি পেয়ারা আনলাম হচ্ছে মুফতি নেসার ভাইয়ের কাছ থেকে। তো এই পেয়ারার তিতির খুব পছন্দ করে। বাজারের পেয়ারা দিতে ভয় লাগে কারণ এটাতে প্রচুর হরমোন বা হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়, যার কারণে হচ্ছে আমি ওই যে মুফতি নেসার ভাই থেকে পেয়ারাটা নেই। পেয়ারা ওখান থেকে মাঝে মাঝে যখন আর কি উঠে, উনি তো সবসময় দিতে পারেন না, যখন ওনার উঠে আমি নিয়ে আসি এবং 5 কেজি পেয়ারা দেখা যাবে তিতির এনজয় করবে, খাবে, এইভাবে। তো এখান থেকে নেই। আর হচ্ছে আরও কিছু প্রশ্ন আসে, যেমন আখরোট কত করে কেজি? আসলে এটা একটা কেমন প্রশ্ন আমি জানি না। আপনারা আখরোট বাজারে দেখতে পারেন যে কত করে, আর আমি স্যারের ওখান থেকে নেই, যেটা অর্গানিক আখরোট পাওয়া যায় হচ্ছে আলটিমেট অর্গানিক লাইফ থেকে নেই। আবার আমি আসলে সবসময় আলটিমেট অর্গানিক লাইফ থেকে নেই তাও নয়, মাঝে মাঝে বাইরে থেকেও নেই, ভালো মুদি দোকান থেকেও নেই। তবে দুইটার মধ্যে দিনরাত পার্থক্য। বাইরে থেকে নিয়ে আসলে যে আখরোটটা সেটা একটু তেতো তেতো লাগে এবং তিতিরের কাছে খেতে অতটা বেশি ভালোও লাগে না, কিন্তু স্যারের ওখান থেকে আখরোটটা নিলে সেটা তিতির খুব মজা করে খায় এবং ও আখরোটটা আগে খেতোই না, মানে খেতে চাইতো না আর কি, কিন্তু এখন সে হচ্ছে খায়। রুহুল আমিন মুক্তাগাছা ময়মনসিংহে দেখছি, থ্যাংক ইউ ভাই। আর সবাইকে বলবো যারা আমাকে দেখছেন যদি আমাকে ফলো না করেন আমাকে একটু ফলো করে রাখলে আমি খুশি হব। আর হচ্ছে আমার একটা ব্লগ আছে তৃষ্ণাস ব্লগ, ওখানে আমি সম্পূর্ণ হেলদি খাবার দাবার রেসিপি দেই। ওইটা আমার ওই ব্লগটা যদি আপনারা একটু ফলো দেন তাহলে হচ্ছে আমি খুশি হব। তারপর হচ্ছে কি আসমায়ু তহমিনা, কফি এনেমা কি রাতে করা যায় অথবা সঠিক সময়? কফি এনেমার সঠিক সময় হচ্ছে সকালে ভোরে। আপনি বাথরুম করার পর ভোরে ঘুম থেকে উঠে আপনার পেট মানে আমি বলি একদম পায়খানা করার পর পেটটা যখন খালি হবে তখন আপনি কফি এনেমা করবেন, কারণ তখন কফি এনেমা করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, রাতে করা যায়, তবে কি খালি পেটে করলে এটা আপনি ভালো রেজাল্ট পাবেন। আর হচ্ছে রাতে অনেক সময় সমস্যা হয় অনেকের, যেমন আমাকে একজন ফোন করছে, একটা বোন ফোন করছে, ওর মার পায়খানাই হচ্ছে না, মানে কোষ্ঠকাঠিন্য এমন অবস্থা, সে 2-3 দিন পায়খানা হচ্ছে না, কষ্ট পাচ্ছে। তখন আমি বললাম যে ওনাকে কফি এনেমা করাও, দেখবা যে এটা আরাম পাবে এবং হয়ে যাবে। তো এই যে এটার তো কোনো সময়
নেই, তাই না? এইরকম রাতে আপনার যদি দিনে একান্তই সময় না হয়, ব্যস্ত না হয়, ব্যস্ত থাকেন, তাহলে আপনি রাতে করতে পারেন। তবে সবচেয়ে ভালো সময় হচ্ছে ভোরে, মানে সকালে। রুহুল আমিন ভাই ফলো করেছি, থ্যাংক ইউ রুহুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ নববর্ষ। আচ্ছা, মেসেজ মাঝে মাঝে চলে যাচ্ছে। হিসাম বাবু 2 কেজি রাগিয়াটা কেজি জোয়ার শীঘ্রই পাবো। হ্যাঁ, ভালো ভালো করছেন, সরিষার তেল নিয়েছি। আচ্ছা, আমি ওখান থেকে নেই, আবার তেল অবশ্য আমি আলটিমেট অর্গানিক লাইফ থেকে নেই, সরিষার তেল ওখান থেকেই বেশি নেই, মাঝে মাঝে এলাকা থেকেও কিছুটা ভাঙাই। আচ্ছা, আর হচ্ছে অনেকেই মেসেজ দেন যে কথা বলা যাবে কি না। আসলে আমি না একদমই সময় পাই না, কারণ হচ্ছে আমি হচ্ছে একজন, মানে আমি তো আমার কাজ আমার নিজেরই করতে হয়, রান্না নিজের করতে হয়, তারপর হচ্ছে স্কুলে চাকরি করি, বাচ্চাদের পড়ানো, মেয়েকে সময় দেওয়া, সব কিছু মিলে আসলে আমার জন্য আমার একটু কষ্ট হয়ে যায় মেসেঞ্জারে কথা বলা। আর এই যে আজকে যে লাইভ করছি, দেখেন আমার চোখ কিন্তু ঘুমে ভেঙে আসছে। আমি 9টার পর আসলে জেগে থাকাটা আমার জন্য খুব কঠিন, আমি পারি না। আর জেগে থাকলেও না আমি কোনো কাজ করতে পারি না, একদম কি বলবো, আমার মাথা দিয়ে তখন কোনো কিছু বের হয় না আর কি। যার জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি খুব ভোরে আমার ঘুম থেকে উঠতেই হয়। আপনি মা বোনদের জন্য কাজ করে যাচ্ছেন, এটা গর্বের সাথে। থ্যাংক ইউ রুল ভাই, থ্যাংক ইউ। যদি কারো একটু উপকার হয় আসলে সত্যি আমার সেটা ভালো লাগে। তো হচ্ছে আমি খুব ভোরে ঘুম থেকে আমার উঠতেই হয়, 4:30 5টার মধ্যে আমি ঘুম থেকে না উঠলে আমি মানে সময় পাই না, যার জন্য আমি মেসেঞ্জারে সবসময় কথা বলা পারি না। তবে কেউ যদি মেসেজ দিয়ে রাখে, আমি অনেক দিন পর হলো যদি সময় পাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে। আর হচ্ছে একজন আমাকে প্রশ্ন করছেন যে ইলেকট্রিক দই মেকারে টক দই বানালে পুষ্টিগুণ ঠিক থাকবে কি না। আমি বলবো যে না, আসলে ঠিক থাকবে না। কারণ হচ্ছে আপনি 4-5 ঘন্টায় ইলেকট্রিক মেকারে দিলেন, দই হয়ে গেল, তাতে তো সেই যে আপনি দুধটাকে হচ্ছে ফার্মান্টেড করবেন, সে ফার্মান্টেড হচ্ছে বায়ুর মধ্যে থাকবে, তারপর হচ্ছে সেটা বায়ুর মানে একটা ভালো প্রসেস দিয়ে গুড ব্যাকটেরিয়াগুলো যে জন্ম নেবে, সেই প্রসেসের মধ্য দিয়ে না আসলে তো আপনি ভালো ব্যাকটেরিয়া পাবেন না। যে প্রোবায়োটিক, টক দই তো প্রোবায়োটিক প্রিবায়োটিক হিসেবে কাজ করে, সেগুলো আপনি পাবেন না। সেজন্য বলছি যে টক দইটা একদম মুজিবুর রহমান স্যার সুন্দর করে দেখিয়ে দিয়েছেন, এবং আমি মুজিবুর রহমান স্যারের থেকেই শিখছি, এবং সেই অনুযায়ী আমি বানাই। আপনারা ওভাবেই বানাবেন। আর আসলে আমি একটা কথা বলে নেই, আমি কমেন্টে হচ্ছে আমার তৃষ্ণাস ব্লগ, আমি এটা লিঙ্কটা দিয়ে দিছি, আমাকে প্লিজ একটু যদি আপনারা ফলো করেন তাহলে আমি খুব খুশি হব। আসলে বেশি লোক থাকলে না সেখানে কাজ করতে আমার ভালো লাগে। এই হচ্ছে। রূপম কেমন আছি, শুভ নববর্ষ। এই জন্য আমি বলবো যে কোনো, আপনি যেহেতু টক দই বানাতেই চাচ্ছেন, খেতেই চাচ্ছেন, তাহলে কেন দই মেকারে না, আমরা 24 ঘন্টা, দেখেন দই হতে কিন্তু 24 ঘন্টা সময় লাগে, 48 ঘন্টা, 12 ঘন্টা ফ্রিজে, 12 ঘন্টা বাইরে। শীতের দিনে তো 24-48 ঘন্টায় হয়ও না, শীতের দিনে কিন্তু সেই অনেক সময় লাগে, 72 ঘন্টা বা তারও বেশি লেগে যায়। তাহলে এতটা সময় লাগে একটা দই প্রসেস হতে, সেখানে আপনি 4-5 ঘন্টা ইলেকট্রিক দই মেকারে দই বানালে সেটা কি গুণাগুণ এক হবে? নিজেকেই প্রশ্ন করুন তো। রুহুল আমিন ভাই, আপু আমি মুক্তাগাছা শহরে লাইফস্টাইল নিয়ে কাজ করতে যাচ্ছি, শত শত মানুষ সুস্থ হয়েছে। থ্যাংক ইউ রুহুল ভাই। আসলে আপনি বুঝবেন যে এই কাজের যে আনন্দ, মানে আমার মতো আপনি আর কি বুঝতে পারবেন যে আমার আনন্দটা কোথায়। আমার অনেক সময় অনেক কষ্ট হয় বলতে কি রুহুল ভাই, আপনি যেহেতু করেন আপনি বুঝবেন যে অনেক সময় অনেকে আছে যে অনলাইনে একটা প্রোডাক্ট আনবে, সেটা সে পারে না, স্যারের কাছে আলটিমেট অর্গানিক লাইফে অর্ডার দিবে, সে পারে না, বা তার কাছে হঠাৎ করে টাকাটাও নাই। রুহুল ভাই, তখন আমি কি করি, ক্ষমা করে দিবেন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথায়, তখন আমি কি করি জানেন না, আমি আমার নিজের টাকা দিয়ে প্রোডাক্টটা আনায় তাদেরকে দিই। আমাকে টাকা সবাই দেয়, এখন পর্যন্ত এমন হয়নি যে টাকা কেউ দেয়নি, হয়তো বা একটু পরে পেয়েছি এরকম। আমার বাবা মাও দূর থেকে দেখছে, তোমাদের প্রণাম। আমার বাবা মা বোন সবাই আমার লাইভ দেখছে, আমার এটা খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তানজিম আহমেদ,
বাগেরহাট দাসপাড়া থেকে দেখছি। থ্যাংক ইউ তানজিম ভাই। তো হচ্ছে কি বলছিলাম, ভুলে গেছি, দইয়ের কথা বলছিলাম। ও আচ্ছা, হ্যাঁ রুহুল ভাই, হ্যাঁ আমিও কাজ করি। আসলে আপনাদের পুরুষদের একটা বাড়তি সুবিধা আছে, কারণ হচ্ছে আপনাদের ঘরের রান্নাটা করতে হয় না, এটা ঘরের মহিলারাই সামলান, যার কারণে আপনি বাইরে যতটা সময় দিতে পারেন আমি পারি না, আমার আসলে কষ্ট হয়ে যায়। আসমা তামান্না দিদি, আমি প্রাইমারি টিচার, 8:30টায় বের হয়ে ড্রিঙ্কসগুলো সকালে মেনটেন করব, আবার স্যার তো লেটেই ব্রেকফাস্ট করতে বলে। হ্যাঁ, আমি আমার সকালের আসমা আপা, আমি আমার সকালের রুটিনটা আপনাকে বলছি। আমি তো সকাল 7:30টার মধ্যে বের হয়ে যাই। আমি যেটা করি, আমি ভোরে বেকিং সোডা খাই, বেকিং সোডা খাওয়ার পর আসলে গ্রিন জুস খাওয়ার আমার প্রতিদিন সময় হয়ে ওঠে না। আমি যেদিন গ্রিন জুস খাই সেদিন ইউলো জুস খাই না, যেদিন ইউলো জুস খাই সেদিন আর গ্রিন জুস খাই না। আর বুলেট কফি ছুটির দিন ছাড়া আমি খাই না আসমা আপা, আমি পারি না। আবার কোনো দিন যদি একটু দেরি করে বের হই কোনো কারণে, সেদিন হয়তো বা আমি বুলেট কফি খাই। তানজিন আহমেদ আপু কেমন আছেন? থ্যাংক ইউ। বুলেট কফি খাই। আর ব্রেকফাস্ট আমি যেটা করি সকালে, আমরা ব্রেকফাস্ট বলতে আমি সালাদ আর ডিম সেদ্ধ বা ডিম পোস্ট এটাই খাই। আর হচ্ছে আর যদি কোনো দিন ফল খাই। রুহুল ভাই, পরিবার সবাই মিলে, থ্যাংক ইউ রুহুল ভাই, থ্যাংক ইউ। আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক শুভকামনা, বিশেষ করে ভাবির জন্য অনেক অনেক শুভকামনা। কারণ আমি জানি একটা হেলদি লাইফস্টাইল পালন করতে গেলে একটা মহিলাকে কতটা কষ্ট করতে হয়, এটা আসলে আমি নিজে করি, তো আমি বুঝি আর কি। সেই জন্য ভাবির জন্য বেশি বেশি কি বলবো, শুভেচ্ছা আমার পক্ষ থেকে। তো হচ্ছে সকালবেলা এই আমি যেটা করি, আমার খাবার এবং আমার মেয়ে আমার সাথে স্কুলে নিয়ে যায়, আমি খাবারটা সাথে করে নিয়ে যাই। নিয়ে গিয়ে আমি আমার মেয়েকে 9টার আগে বা 9টার দিকে ও খেয়ে নেয় ওর খাবারটা, ও তো ক্লাস 5-এ পরে খেয়ে নেয়। আর যেদিন ফল খাই সেদিন আমরা শুধু ব্রেকফাস্টে ফলই খাই। যেমন এখন তরমুজ আর হচ্ছে ফুট আছে, আমি বাটি ভর্তি করে তরমুজ ফুট নিয়ে গেলে ওটাই আমাদের সকালের খাবার, বাস আমাদের ব্রেকফাস্ট শেষ। তারপর হচ্ছে একসাথে অনেক সময় মেয়ের খিদা লাগে, হয়তো বা 1-2টা ক্লাস করলো, এসে একটা কলা খেয়ে নিল, হয়ে যায় এরকম আর কি, অথবা একটা ডিম সেদ্ধ খেয়ে নিল। অনেক সময় স্কুলে আমি একটুখানি ডিম সেদ্ধ, ওই যে কেটলিগুলো আছে ওয়াটার হিটার, ওখানে ডিম সেদ্ধ করে খেয়ে নেই, বা যখন আমার ক্লাসের গ্যাপ থাকে তখন এসে খেয়ে নেই, আর দুপুরে লাঞ্চ করি। এইভাবে আসলে আমাদের রুটিনটা সাজাই। আর হচ্ছে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় যে কোনো একটা ড্রিঙ্কস আমি রাখি, যে কোনো হেলদি খাবার। খাদিজা ভাবি, হ্যাঁ আপনারা দেখছেন, আপনারা তো কি বলবো আমার একদম নিজের লোক হয়ে গেছেন। খাদিজা ভাবি এবং ভাই, আপনাদেরকে কিন্তু আমার স্কুলের সবাই চেনে। বেলালি ভাই, আমি আপনাকে আর কি আপনার প্রোফাইল থেকে ছবি দেখাইছি আমার হেড স্যারকে, যে দেখেন যে আমার খুব প্রিয় দুইজন আর কি ভাই এবং ভাবি, আপনাকে আমার স্কুলের কলিগরাও চেনে। আচ্ছা, তো হচ্ছে এই হচ্ছে আমাদের সকাল বা সারা দিন। এবং বিকেলে একটা অবশ্যই হেলদি ড্রিঙ্কস আমি রাখি, সেটা কখনো আমন্ডের জুস হতে পারে, কখনো চাল কুমড়ার জুস হতে পারে, কখনো হচ্ছে রাগির আর হচ্ছে জোয়ার। ও আচ্ছা, আমি আপনাদেরকে একটু রাগি আর জোয়ার দেখাবো। হাবিবুল্লাহ বেলালি ভাই, হ্যাঁ আপনার আর তিতির মামুনির আমাদের বাসায় নিমন্ত্রণ রইল। কেন, তিতিরের বাবাকে কোথায় রেখে আসবো হাবিবুল্লাহ ভাই? আমরা 3জনই আসবো বেড়াতে কোনো একদিন। আচ্ছা, যারা রাগি চেনেন না, আমি আজকে নিয়ে বসছি, আমি একটু আপনাদেরকে রাগি লাইভে দেখাই। আমি ভিডিও করে দেখাইছি, দেখেন আমি দেখাচ্ছি, কতটা দেখা যাবে না ওটা তো আচ্ছা রাখো, আমি একটু দেখাই, দেখা যাচ্ছে কি না আমি একদম জানি না। এই যে আমি হাত দিয়ে ফেলতেছি, দেখেন একদম সরিষার মতো দানাটা, হ্যাঁ সরিষার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে সরিষা। আচ্ছা, আমি মোবাইলটা থেকে দেখাচ্ছি, দেখেন, সরি দেখা যাচ্ছে, আমি দেখাতে পারতেছি না, আমি সামনে মোবাইল নিয়ে এই যে এটা হচ্ছে রাগি, হ্যাঁ এটা হচ্ছে রাগি। আচ্ছা, আমি একটু মোবাইলটা ঘুরিয়ে দেখাই, হ্যাঁ ঘুরিয়ে দেখালে ভালো দেখানো যাবে। এই যে দেখেন, এটা একদম সরিষার দানার মতো, এটা হচ্ছে রাগি, আর রাগিটা একদম সরিষা দানার মতো, এবং এর যে দুধটা খুবই ভালো হয়, এত সুন্দর চমৎকার হয়,
যে এই যে রাগি আটার যে দুধ বানাই এবং তিতির পছন্দ করে আর আমরা খেয়ে নেই। আর এই হচ্ছে জোয়ারের আটাটাও কিন্তু সাদা হয় আর রাগির আটাটা লাল হয়। হাবিবুল্লাহ ভাই সরি দিদিমণি, না না দুষ্টামি করছি, এমনি সবাই মিলে যাব। হাবিবুল্লাহ ভাই সরি বলার কোনো কারণ নাই। এই হচ্ছে এটা হচ্ছে জোয়ার, এই যে সাদা, এবং এটা থেকেও ভালো মিল্ক হয় এবং এগুলোর মিল্ক করার পর আমি কিন্তু সাবাটা ফেলে দিই না। এটা হচ্ছে আমি হচ্ছে কোনো খাবার দাবার যে বানাই অনেক সময় পাকোড়া করি তার মধ্যে দিয়ে দিই। এই হচ্ছে। আর তো সবাই তো চেনেনি বাকুইট, তো অনেকেই চিনেন যারা খান বাকুইট। এই যে এটা আমি স্যারের কাছ থেকে নিয়ে এসেছি এবং বাকুইটের মলিদা কিন্তু অনেক মজা হয়। আমি রান্না করে কমই খাই এই খাবারগুলো, আমি একটু কাঁচা খেতে পছন্দ করি, কারণ যে কোনো হিসামবাবু হ্যাঁ আপনারও দাওয়াত, আমরা যখন যাব হাবিবুল্লাহ ভাইয়ের বাসায় তখন নিয়ে যাব সবাই মিলে যাব তাই না? ভালো হবে না? রোকসানা পারভিন আপা থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লাগলো, সবাই আমার সাথে জয়েন করছেন। এখন আসলে নববর্ষের সবাইকে শুভেচ্ছা দিলাম, সবাই ভালো থাকবেন। আজকে সকালে আমি একটা পোস্ট দিয়েছি যে আসলে আমরা সবাই মানুষ এবং সবাই একা, আসলে আমরা কিন্তু খুবই একা। একবার চিন্তা করে দেখেন, যা পৃথিবীতে আমরা একা আসছি এবং আমাদের শেষ সময়টাও কিন্তু আমাদেরকে একাই থাকতে হবে। এক বোন, আমি নাম বলবো না, এক বোন আমাকে মাঝে মাঝে ফোন দেন এবং আমি তাকে, অনেক ব্যস্ততা থাকলেও আমি তাকে সময় দেই, কারণ তার হচ্ছে মন খারাপ থাকে, তার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, অনেক দিন বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও বাচ্চা হয়নি, এবং হাজব্যান্ড কিছুদিন পর বাহির থেকে আসবে, তো হচ্ছে সে খুব টেনশনে আছে। স্যারের ওখানে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখিয়ে পালন করছে, হাজব্যান্ড আসলে যেন ঈশ্বর যেন, আমিও প্রার্থনা করি ঈশ্বর যেন ওনার মনের আশা পূর্ণ করে। কিন্তু আসলে সেই বোনের উদ্দেশ্যে বলছি, বোন এভাবে মন খারাপ করবেন না। হ্যাঁ, একটা আমাদের একটা সন্তানই যে একটা মানে পরিবারের সমস্ত সুখ তা কিন্তু নয়, তাই না? আবার অনেক কিছু আপনি টেনশন না করেন, একদম হেলদি লাইফস্টাইল পালন করুন এবং আমি বলবো যে সেই পরম সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আপনি আপনার প্রার্থনা তুলে ধরেন, অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে। তবে টেনশন করে যে সন্তান না হলে হয়তো বা আমার সংসার টিকবে কি না, এরকম চিন্তা করবেন না, একদমই না। কারণ হচ্ছে আমি একদম জোর দিয়ে বলতে পারি যে চলে যাওয়ার না, সে সন্তান, যে থাকার সে এমনি আপনার কাছে থাকবে। একটা সন্তানের জন্য যদি কেউ চলে যায়, সে সন্তান হলেই যে আপনার থাকবে এমনটা কোনো কথা নয়। বা আপনাকে শ্বশুরবাড়ির লোকজন ভালোবাসে না, কটু কথা শোনায়, সেই জন্য আপনার মন খারাপ থাকবে, একদমই না, একদমই না। এসব বাদ দিয়ে না, সব কিছু বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপরে কেউ নেই। আপনি একবার ভাবুন, আপনি নিজে যদি ভালো থাকেন, আমি যদি ভালো থাকি, তাহলে আমি আমার বাবার জন্য, মায়ের জন্য, আমার সন্তানের জন্য, আমি স্বামীর জন্য কিছু করতে পারবো। কিন্তু আমি যদি অসুস্থ থাকি, আমার মনটা যদি খুব খারাপ থাকে, আমি কারোর জন্য কিছু করতে পারবো না। একদম এটা সত্যি কথা। এমন একটা সময় ছিল যে আমি আসলে আমার কাছে মনে হতো যে আমি খুব দুঃখী মানুষ, আমি খুব কষ্টে আছি, আমার অনেক কষ্ট, অনেক দুঃখ, এরকম মনে হতো আর কি একটা সময়। ঈশ্বরকে ধন্যবাদ যে জাহাঙ্গীর কবির স্যার আসলে আমার চোখ খুলে দিয়েছে। আমি অনেকে আমার উপর বিরক্ত হয় যে আমি কথায় কথায় কেন এত সার করি। হ্যাঁ, আমার বান্ধবী তো কিছুদিন আগে একদম খুব অভিযোগ, হ্যাঁ তুই কথায় কথায় শুধু সার বলিস। আসলে স্যারকে যারা ফলো করছে বা স্যারের মর্যাদা যারা বুঝছে, শুধু তারাই জানে যে স্যারের গুরুত্বটা কী। তো আমি আমার জীবনের অনেক কিছু, মানে আমার চোখ খুলে গেছে এবং আমি হাসতে পারি, মন খুলে হাসতে পারি এবং আমি অনেক কিছুই আমি জঞ্জালের মতো সরিয়ে রাখতে পারি আমার সামনে থেকে বা আমার চারিদিক থেকে সরিয়ে দিতে পারি। এটা শুধুমাত্র স্যারের কারণে। আসলে আমরা এমন একটা পরিবেশে বা বসবাস করি যেখানে অশান্তি বা কষ্ট, দুঃখ ঠিক মাকড়সার জালের মতো আমাদের
আমাদেরকে চারিদিক থেকে জড়িয়ে ধরে, হ্যাঁ, একদম জড়িয়ে ধরে মাকড়সার জালের মতো। সেইখান থেকে মানে বের হওয়াটা আসলে কষ্ট। আসলে হাসিটা মানে দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসাটা কঠিন কাজ, একদম কঠিন কাজ, কিন্তু তারপর আমাদের করতে হবে। কেন করতে হবে? আমার নিজের জন্য। আমি দেখেন, আমি বোনদের উদ্দেশ্যেই বলবো, আমি যেহেতু একজন মেয়ে, আমি পুরুষের ব্যাপারটা আমি আসলে বুঝবো না, আর আমি অত জ্ঞানী না যে আমি সবার কথা বুঝবো। আমি আসলেই দীপালি পিসি নমস্কার, প্রণাম, থ্যাংক ইউ, শুভ নববর্ষ পিসি। তো হচ্ছে আমি পুরুষের ব্যাপারটা বুঝবো না, সেটা নিয়ে কথাও বলবো না। আমি আমার বোনদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আমাদের সবচেয়ে বোনেরা বেশি কষ্ট পায় যে আমার স্বামী কি বলল, স্বামী কি করলো, স্বামী কার সাথে কথা বলল, কোথায় গেল, এসব নিয়ে কিন্তু আমরা অনেক কষ্ট পাই। এবং বর্তমান যে পরিস্থিতি, আসলেই চারিদিকে খারাপের ছড়াছড়ি, অনেক খারাপের ছড়াছড়ি। এত খারাপের ভিড়ে ভালো থাকাটা খুব কঠিন। তো দেখেন একটা কথা, যে আসলে আপনার স্বামী যদি খারাপ কিছু করে বা খারাপ হয়, আপনি কি পারবেন তাকে আটকে রাখতে? সম্ভব? কোনোদিনও সম্ভব না। বরঞ্চ আপনি যদি বুঝতে পারেন সে কোনো অন্যায় করছে, সেটা আপনার জন্য আরও বেশি কষ্টের কারণ হবে। তার থেকে যদি বুঝতেন, হাবিবুল্লাহ বেলালি ভাই, হ্যাঁ গুড নাইট, চলে যান, আমিও চলে যাব, আমি শেষের দিকে চলে আসছি, গুড নাইট, চলে যান। তো হচ্ছে যে শুধু শুধু তাকে ধরার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ যে থাকার সে এমনি থাকবে, যে চলে যাবার সে চলে যাবে। আপনি কখনোই কাউকে পরিবর্তন করতে পারবেন না, একদম না। কারণ সে প্রতিটা মানুষ তার তার নেচারে থাকে, এবং ছোটোবেলা থেকে হচ্ছে যে পরিবেশে থাকে, যে পরিবারের নিয়ম কানুন আদব কায়দা এবং হচ্ছে তার বাবা মাকে দেখে বড় হয়, ওখান থেকে বের হওয়াটা অনেক কঠিন। সহজে কেউ বের হবে না, বের করতে পারেও না। তাই আমি সবাইকে বলবো যে এগুলো নিয়ে একদম মন খারাপ করবেন না। মন খারাপ না করে, কষ্ট হবে, কান্না করবেন, আবার বাথরুমে গিয়ে দাঁত বের করে হাসবেন, সবসময় দাঁত বের করে হাসবেন, হাসি দেখবেন, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে, জীবনটা সহজ হয়ে যাবে। কারণ স্যার কিন্তু সবসময় একটা কথা বলে যে আমি আপনার জন্য কষ্ট পাচ্ছি, আপনার তো কিছু হচ্ছে না, আপনি তো ঠিকই এনজয় করে বেড়াচ্ছেন, তাই না? আমি কষ্ট পেয়ে ঘরে বসে কান্না করলাম, কোনো লাভ আছে কি? আমার নিজের ক্ষতি করে কোনো লাভ নেই। বা আপনার উপরে আমার প্রচণ্ড রাগ, আপনাকে আমি ঘৃণা করি, দেখতে পারি না, তাতেও কি আপনার কোনো কিছু যায় আসে? একদম না। যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু আমার রাগ আমারই হচ্ছে। তাহলে তো রাগ করে লাভ কি? যদি খুব রাগ হয়, কষ্ট হয়, মনে মনে দুটো গালি দেন না, দিয়ে শেষ। আপনি সব বের করে দেন, আপনি আপনার জায়গায় ভালো থাকেন, এটাই করা উচিত। প্রতিটা মেয়ের এটাই করা উচিত। আর প্রত্যেকটা মেয়ের সুস্থ জীবনযাপনে থাকা উচিত, অবশ্যই সুস্থ জীবনযাপনে থাকা উচিত। কারণ মৃত্যুর আগ পর্যন্ত অন্ততপক্ষে যেন ঈশ্বর না করুক, যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা আলাদা কথা, বিছানায় না পড়ি, অন্যের বোঝা না হই। যারা অন্যের বোঝা হয় তারাই শুধু জানে যে কতটা কষ্ট। তাসলিমা বেগম স্যার, শুভ নববর্ষ স্যার, কেমন আছেন? আমি এখনই লাইভ শেষ করব স্যার, 10টা বেজে গেছে, ঘুমাতে যাব। কাকিমণি, শুভ নববর্ষে কাকিমণি প্রণাম নিবেন। এই হচ্ছে কথা যা বলছিলাম আর কি, এই সুস্থ জীবনযাপনে থাকবেন। মেয়েদের জন্য সুস্থ জীবনযাপন অনেক 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 দরকার, একদম খুব বেশি বেশি দরকার। কারণ এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের জন্য আসলেই খুব কষ্টকর, খুব কষ্টকর। তাই আমি সবাইকে বলবো সুস্থ জীবনযাপনে থাকুন, ভালো খাবার খাবেন, নিজেকে ভালোবাসবেন। সবার সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে ভালোবাসুন, নিজেকে। আমরা মেয়েরা নিজেকে মোটেই ভালোবাসতে পারি না, সারাক্ষণ সন্তানের কথা। সঙ্গীতা, আরও কিছু সময় থাকো, তোমার তো ঘুম কেটে গেছে। আসলে ঘুম না কাটে না সঙ্গীতা, জানো, আসলে আমি এখন বিছানায় গেলেই ঘুমিয়ে পড়বো, মানে এমন একটা অবস্থা যে আমি বিছানায় গেলে একেবারে ঠিক মৃত একটা মানুষ। আমার কিছু, আমি না স্বপ্নেও দেখি না, জানো। আমি বিছানায় যাই আর একদম 4:30, 4টা থেকে 4:30 আমার ঘুম ভাঙে, এর মধ্যে আমি স্বপ্নও দেখি না।
খুব কম, এরকম একটা অবস্থা। তো সবাইকে বলবো যে ভালো থাকুন, সুস্থ খাবার খাবেন। আর অনেকেই আমার কাছে জানতে চান যে স্লিমিং যে টি সেটা খেয়ে সুস্থ হওয়া যায় কি না। একদমই না, কারো কথা বিশ্বাস করবেন না। স্যার কোনো স্লিমিং যে টি বিক্রি করে না। আর এরকম শর্টকাট কোনো পদ্ধতি নেই। সবাই সুস্থ খাবেন, ভালো থাকবেন, এবং এক্সারসাইজ করতে হবে মাস্ট বি। যদিও আমি এক্সারসাইজ খুবই কম করি, আমার প্রয়োজনের তুলনায় খুবই কম করি, আরও বেশি করা উচিত, যোগা করা উচিত, তাহলে ভালো থাকবেন। আর সবাইকে শুভকামনা, শুভ নববর্ষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা চান আমি মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করতে আসব। আসলে আমার গল্প করতে খুব মানে কি বলবো, আমি কথা বলতে আমি খুব পছন্দ করি। তো বাইরে গিয়ে কথা বলার তো এরকম সুযোগ হয় না। আর এখানে তো কথা বলতে খুব ভালো লাগে। আর এরকম অডিও মানে এত এত শ্রোতা পেলে আরও অনেক ভালো লাগে। সালমা হোসেন, তুমি অনেক ভালো থাকো দিদি, থ্যাংক ইউ। শুভ রাত্রি।